আমরা বাঙালি যেমন ঘুরতে ভালোবাসি আর তেমনই খেতেও ভালোবাসি, তবে সব কিছুই বাজেটের মধ্যে। তাই আমি অভিক আজ আপনাদের যেমন নানান জায়গায় ঘোরাবো। ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ভুলভুলাইয়াতে সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কিন্তু এখানে প্রায় 2000 ব্রিটিশকে হত্যা করেছিল। তেমনই নানান স্বাদের খাবারেরও সন্ধান দেব। সেই জন্য দস্তরখান সেখানে এসেছি দুপুরবেলা বিরিয়ানি খেতে, এবং হ্যাঁ, সবটাই বাজেটের মধ্যে। তো মুস্কুরাইয়ে, आप अभी लखनऊ में हैं। নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আছি নবাবের শহর লখনউতে। আমার ঠিক পেছনে হচ্ছে লখনউ স্টেশন। এখান থেকেই কিন্তু ব্লগ শুরু করছি। তো চলুন শুরু করি। লখনউ ঘোরার আগে জানাই এখানে পৌঁছাবেন কি করে। হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা থেকে লখনউ আসার জন্য কিন্তু বহু ট্রেন আছে। মোটামুটি সময় লাগে 14 থেকে 18 ঘন্টা মতো। আপনি আপনার পছন্দের যে কোনো ট্রেনে আপনি কিন্তু কলকাতা থেকে লখনউ চলে আসবেন। এখানে দুটো স্টেশন আছে, একটা হচ্ছে LKO বা লখনউয়ের উত্তর রেলওয়ে স্টেশন। ট্রেনগুলো কলকাতা থেকে আসে, সবগুলোই মোটামুটি LKO বা নর্দার্ন রেলের যে স্টেশন আছে সেখানেই আসে। আরেকটা হচ্ছে LJN, এটা আমার ঠিক পেছনে, এটা হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে স্টেশন। আগে মানে প্রি কোভিড এরাতে বাগ এক্সপ্রেস একমাত্র ট্রেন ছিল যে এই স্টেশনে আসতো, মানে LJN স্টেশনে। এখন কিন্তু কেউই আর এখানে আসে না, সবটাই LKOতে আছে। এছাড়াও আপনি চাইলে ফ্লাইটে করে যেতে পারেন, এবং তাতে 2 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন কলকাতা থেকে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। লখনউ তো পৌঁছালেন, এবার লখনউ ঘুরবেন কি করে। লখনউ ঘোরার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে। আপনি চাইলে একটা অটো বুক করে ঘুরতে পারেন, টোটো বুক করে ঘুরতে পারেন, গাড়ি বুক করে ঘুরতে পারেন। এছাড়াও লখনউতে কিন্তু এখন মেট্রো হয়ে গেছে। তো আজকে কিন্তু আমরা মেট্রো করে ঘুরবো। তো চলুন একটু নতুনভাবে ট্রাই করি। লখনউ শহর ভ্রমণ শুরু করছি। লখনউ স্টেশনের নিকটবর্তী মেট্রো স্টেশন চারবাগ মেট্রো স্টেশন। যেহেতু আমরা লখনউ স্টেশনের রিটায়ারিং রুমে ছিলাম, তাই মেট্রোতে করে ট্রাভেল করার অপরচুনিটি কিন্তু আমরা পেয়েছিলাম। রামায়ণের যুগে এই শহরের নাম ছিল কিন্তু লক্ষণাবতী। সেখান থেকেই আজকের এই শহরের নাম হচ্ছে লখনউ। লখনউ চারবাগ থেকে হজরতগঞ্জ পৌঁছানোর জন্য মেট্রোতে আমাদের ভাড়া পড়েছে মাথাপিছু 20 টাকা। খুব ফাঁকা মেট্রো, খুব ভালোভাবে কিন্তু ঘোরা যাবে। আমরা কলকাতায় কিন্তু এটা চিন্তাই করতে পারি না, সকাল 9টা বাজে এখন মেট্রো এত ফাঁকা। আর মাত্র 2টো স্টপেজের পরেই আমরা পৌঁছে গেলাম হজরতগঞ্জ মেট্রো স্টেশনে। ঘড়িতে তখন সকাল 10টা, আর সত্যি শহরটা আমাকে একদম অবাক করে দিল। আমি ভাবতাম যে বাঙালিরাই শুধু পাবো, কিন্তু এখন দেখতে পাচ্ছি শুধু বাঙালিরা নয়, নবাবের শহরের লোকেদের নবাবিয়ানাও কিন্তু কিছু কম নয়। 10টা বাজতে চললো, এখনও দোকানে একটাও খোলেনি। হাঁটতে হাঁটতে পৌঁছালাম এখানকার বিখ্যাত শর্মাজি কি চায়ের দোকানে। দোকানে প্রচুর ভিড় জমেছিল। এখানকার মাখন দেওয়া বান পাউরুটি খুবই ফেমাস। সত্যি বলতে গেলে আমি তো খেয়ে স্পেল বাউন্ড। গরম গরম বান আর ফ্রেশ তৈরি করা বাটার মুখে যেন গলে যাচ্ছিল। তাই অর্পিতাকে কনভিন্স করলাম এটা খাওয়ার জন্য। এটা তো ভাই কিছুতেই মিস করা যেত না। তারপর নিয়ে নিলাম শর্মাজি কি বিখ্যাত চা। অর্পিতা বেসিক্যালি এখন চা খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু চাটার স্বাদ এতটাই ভালো, আমি ওকে বললাম তুমি একটা সিপ নাও। তো একটা সিপ নিয়ে বলছে যে আমি খাবো কি খাবো না এখন কনফিউজ। মানতে হবে বস, চাটার মধ্যে কিন্তু কিছু আছে, কলকাতার চায়ের থেকে সম্পূর্ণ আলাদা। তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম লখনউয়ের বিখ্যাত কচুরির দোকানে, যেখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে আর একদিকে সার্ভ করা হচ্ছে খাওয়ার জন্য। বাজপেয়ী কচুরিতে এসেছি, এখানকার বিখ্যাত কচুরি খেতে। তো একটা হচ্ছে খাস্তা কচুরি আর একটা হচ্ছে নর্মাল কচুরি।
তো এই দুটোর দাম পড়েছে কিন্তু 85 টাকায়। এটাও কিন্তু হজরতগঞ্জ মেট্রো স্টেশন থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স। যখন আসবেন স্টেশন থেকে হজরতগঞ্জ এসে ওখান থেকে দুটোই কিন্তু দুদিকে কিন্তু ওয়াকিং, দুটোই কিন্তু ওয়াকিং। তো সেই রকম খেতে, সেই খেতে কলকাতা থেকে আলাদা। হ্যাঁ, কলকাতা থেকে টেস্ট ডেফিনেটলি আলাদা। আমরা বাঙালিরা কিন্তু এই টেস্ট কিন্তু পাই না। পেট ও মন ভরে ব্রেকফাস্ট করে ফাইনালি বেরোলাম আওয়াধি নবাবের শহর ঘুরতে। অনেক তো খাওয়া দাওয়া হলো, এবারে লখনৌ ভ্রমণে বেরোলাম। তবে সর্বাঞ্চি কি চায় আর বাজপেয়ী কচুরি দুটোই কিন্তু মন ছুঁয়ে গেছে। আমরা কিন্তু হজরতগঞ্জ থেকে বড় ইমামবাড়া অবধি একটা টোটো ভাড়া করেছি, আর টোটোয় ভাড়া পড়ছে আমাদের 100 টাকা করে, মানে মোট 100 টাকা। লখনৌয়ে ভ্রমণের সময় বেশ কিছু ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন, যা আপনাদের আমি এই ভিডিওর শেষে অবশ্যই বলবো। টোটো করে প্রায় 40 মিনিট পথ এগিয়ে আমরা পৌঁছালাম আজকে আমাদের প্রথম গন্তব্য বড় ইমামবাড়ার সামনে। 1783 সালে লখনৌ অঞ্চলে, তৎকালীন আওয়াধ অঞ্চলে প্রচণ্ড খরা দেখা যায়। সেই খরার ফলে মানুষের ঘরে খাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু লখনৌয়ের মানুষ ছিলেন আত্মসচেতন। তারা নবাবের কোনো কিছু দান তারা গ্রহণ করতে রাজি ছিলেন না। সেই কারণে 1784 সালে নবাব আসাফউদ্দৌলা এই বড় ইমামবাড়া তৈরির সিদ্ধান্ত নেন। দিনের বেলা যা স্ট্রাকচার তৈরি করতেন মানুষেরা, সেটা রাত্রিবেলায় কিন্তু ভেঙে দেওয়া হতো, যাতে দীর্ঘদিন ধরে কাজ করানো যায় এবং মানুষের ঘরে অন্ন সংস্থান হয়। আর এই করে করে 12 বছরে কিন্তু এই ইমামবাড়া তৈরি হয়েছে। এই বড় ইমামবাড়া চত্বরে 4টে দর্শনীয় স্থান আছে, যার স্থাপত্য আপনাকে হতবাক করবে। আর এই অবাক করে দেওয়া কনস্ট্রাকশনের পেছনে একটা ইন্টারেস্টিং গল্প আছে। ভারতের সেরা আর্কিটেক্টদের মধ্যে একটা কম্পিটিশান হয়েছিল, এবং সেই কম্পিটিশানে যে আর্কিটেক্ট নবাবের মন জয় করে নেন তিনি দিল্লির স্থপতি, কোনো মতে ইরানি স্থপতি কিয়াফতুল্লাহ। আর সেই কিয়াফতুল্লাহ আর্কিটেক্টের উপরে নির্ভর করেই এই সুবিশাল আওয়াধি ডিজাইনের লখনৌয়ের আইকনিক ইমামবাড়া তৈরি হয়েছিল। এই ইমামবাড়া কিন্তু বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া। প্রথম বৃহত্তম ইমামবাড়া কোথায় আছে বলতে পারবেন? আমি এতটুকু বলতে পারি, আপনার আমার খুব চেনা পরিচিত জায়গার মধ্যে কিন্তু প্রথম বিশ্বের বৃহত্তম ইমামবাড়া আছে। বড় ইমামবাড়ার প্রবেশ মূল্য 50 টাকা। আর এই ইমামবাড়া উইদাউট গাইড কিন্তু ঘোরা যাবে না, স্পেশালি भूल भुलैया। आपका शुभ नाम? अब्बास। अब्बास, आप कितना दिन से ये काम कर रहे हैं? सर मुझे 3 साल हो गए। 3 साल हो गए। ये भूल भुलैया पहचानने में कितना दिन लगा आपको? भूल भुलैया पहचानने में तो 1 महीना लग गया। 1 महीना लग गया था। आप क्या पहला जनरेशन है क्या? इसका पहले भी आपका घर वाला कोई काम कर रहा है? हमारे फादर है यहाँ पे। अच्छा। और भाई भी हैं। अच्छा, आपका फादर भी है, भाई भी है। প্রথমেই গাইড আপনাকে বড় ইমামবাড়ার প্রেয়ার হলে নিয়ে যাবে। এই প্রেয়ার হলে কিন্তু কোনো পিলার নেই, নিজস্ব খিলানীয় স্থাপত্যের জন্যই বড় ইমামবাড়ার এই প্রেয়ার হল বিশ্ববিখ্যাত। এবারে আমরা প্রবেশ করতে চলেছি ইমামবাড়ার ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ভুল ভুলাইয়াতে। আর এখানে কিন্তু জুতো পরে ঢোকা কিন্তু অ্যালাউ নেই, জুতো খুলে আপনাকে এন্ট্রি নিতে হবে। 5 মিনিট সময় দিয়েছে ভুল ভুলাইয়ার মধ্যে রাস্তা খুঁজে বার করার। জানি পারবো না, তো একবার ট্রাই করেই দেখি। ভুল ভুলাইয়া আমাদের সকলেরই ধারণা এখানে ঢুকলে সহজে বেরোনো অসম্ভব, কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখলে সেকেন্ড ভিজিটে আপনি বেরিয়ে যেতে পারবেন খুব সহজেই। কোথাও আছে আলো, যেমন এখানটা, আবার কোথাও একদম গহীন অন্ধকার। এই নিয়েই কিন্তু ভুল ভুলাইয়া। যেমন কখনোই সিঁড়ি দিয়ে নিচে নামবেন না, সব সময় ওপরে ওঠার সিঁড়ি খুলতে হবে, যা আপনাকে কিন্তু ছাদে নিয়ে যাবে। অবশেষে আমরা পৌঁছালাম ইমামবাড়ার ছাদে। আর এখান থেকে কিন্তু চারপাশের এরিয়াটার একটা খুব সুন্দর নাজারা পাওয়া যাচ্ছে, জাস্ট ফাটাফাটি। গরমকাল, একটু হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, কিন্তু ভেবেছিলাম একদম ফাঁকায় ফাঁকায় ঘুরবো,
ট্যুরিস্ট কিন্তু বস কোনো অংশেই কম নেই, ভালোই ফিরেছে। আর এখানে ওঠার কিন্তু 4টে রাস্তা আছে ছাদ থেকে নিচে নামার জন্য। এই 4টে রাস্তার মধ্যে একমাত্র একটাই রাস্তা আছে, কোনার রাস্তা, যেটা দিয়ে গেলে কিন্তু আপনি নিচে সরাসরি পৌঁছাবেন, আর বাকিগুলো ঢুকলে কিন্তু আপনাকে ঘুরতে হবে। আসল খেলা হলো নিচে যাওয়ার রাস্তা খুঁজে বার করা, আর সেটা খুঁজে নিলেই আপনি সরাসরি পৌঁছে যাবেন এক্সিট পয়েন্টে। এবারে চলি এখানকার আরেকটা ইন্টারেস্টিং জায়গা শাহী বাউলি স্টেপওয়েল দেখতে। 1784 থেকে 1794 সালের মধ্যে নবাব আশরাফুদ্দৌলার সময় সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এই স্টেপওয়েলটি তৈরি করা হয়েছিল। এই স্টেপওয়েলগুলোই গুজরাটে এবং রাজস্থানে ভাও হিসেবে পরিচিত। আমরা আমাদের আমেদাবাদ সিরিজে এই ভাও কিন্তু দেখিয়েছি। বড়া ইমামবাড়া চত্বরে একটা শাহী মসজিদ আছে, যেখানে কিন্তু নন ইসলামিকদের যাওয়া একদমই নিষিদ্ধ। বড়া ইমামবাড়া দেখে নিয়ে 100 টাকার বিনিময়ে একটা টোটো নিয়ে বেরোলাম এখানকার বাকি লোকাল সাইট সিনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লখনৌয়ের অন্যতম ফেমাস আকর্ষণ রুমি দরওয়াজার সামনে। 1783 সালে এখানে একটা প্রচণ্ড খরা হয়েছিল। সেই সময় এখানকার নবাব ছিলেন নবাব আশরাফুদ্দৌলা। তিনি এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য, অ্যাকচুয়ালি লখনৌয়ের মানুষের আত্মসম্মানবোধটা প্রচণ্ড ছিল, সে কারণে এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য এই রুমি দরওয়াজা তৈরি করেছিলেন। এর আরেক নাম হচ্ছে টার্কিশ গেট। রুমি দরওয়াজার ডিজাইনটা খেয়াল করেন, মানে একটু ভিডিওটাকে উল্টো করে নেন, তাহলে দেখবেন কিন্তু চিকনকারির যে চুড়িদার সেট হয় বা কুর্তির সেট হয় তার যে গলার ডিজাইন, আর এই ডিজাইন কিন্তু একদম একরকম। এদিক থেকে আপনারা যখন দেখবেন তখন দেখছেন একটাই গেট, একটাই বড় গেট, এর হাইট হচ্ছে 60 ফুট। আর যখন পেছন দিক থেকে দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, তখন কিন্তু আপনারা দেখবেন 3টে গেট আছে। এটাও কিন্তু এর একটা বিশেষ ফিচার্স। এবারে আমরা এসছি এখানকার বিখ্যাত পিকচার গ্যালারি দেখতে। আচ্ছা, বড়াই ইমামবাড়া দেখার সময় যে টিকিট কেটেছিলাম 50 টাকা দিয়ে, সেই টিকিটের চার্জেই কিন্তু এটা দেখা যাবে। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারবো না। বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব আমি দেখিয়ে দিলাম। ফটো গ্যালারিতে এক একটা যা ফটো কালেকশান আছে না, আজকের দিনের এআইকে কিন্তু ফেল করিয়ে দেবে। 18 শতাব্দীতে এই ছবিগুলো কিন্তু তৈরি হয়েছে, আর আজকের দিন মানে প্রায় 200 বছরের ওপর এআই কোথায় আর এই ফটো কোথায়। ফাটাফাটি এক্সপিরিয়েন্স। এখানে গাইড ছাড়া কিন্তু আপনি কিছু বুঝবেন না। কোন ফটোটা রিভলভিং, কোন ফটোটার চোখ রিভলভিং, কোন ফটোটার পায়ের জুতো রিভলভিং, এ কিন্তু গাইড ছাড়া আপনি বুঝতে পারবেন না। নাহলে যদি গাইড না নেন তাহলে কিন্তু আসবেন, এমনি একটা চক্কর কাটবেন, কেটে চলে যাবেন। গাইড কিন্তু লাগবেই। আর গাইডের সঙ্গে কিন্তু আগে থেকে কথা বলে নেবেন। যদিও প্রথমে বলবে যে আপনার যা মনে হবে তাই, কিন্তু মিনিমাম 200 টাকার কমে দিলে কিন্তু এরা কিন্তু খুব অসন্তুষ্টই হয়। অতএব সেইভাবে দেখে নেবেন। কেন কি এরা বলে এই যে টাকাটা দেবেন এর 50% টাকা এখানে একটা চ্যারিটি আছে, সেই চ্যারিটেবল ফাউন্ডেশনে জমা পড়বে। পিকচার গ্যালারির বারান্দায় দাঁড়িয়ে শাহী তালাব, জামা মসজিদ এবং ক্লক টাওয়ার সবকটারই কিন্তু আপনি একটা ঝলক দেখতে পাবেন। 1842 সালে নবাব ওয়াজেদ আলী খান প্রজাদের মঙ্গলার্থে জলের সংস্থানের জন্য এটি তৈরি করেন। বলা হয় যে গোমতী নদীর সঙ্গে এই শাহী তালাবের সরাসরি সংযোগ আছে। আমার পেছনে এই যে জায়গাটা দেখছেন, এটার নাম হচ্ছে সাতখান্ডা। মানে 7 তল বিশিষ্ট বিল্ডিং, যেটা কিনা নবাব ওয়াজেদ আলী শাহ তার কন্যা এবং বেগমদের ঈদের চাঁদ দেখার জন্য তৈরি করছিলেন। কিন্তু যখন 4 তলা অবধি কনস্ট্রাকশন হয়েছে তখন কিন্তু নবাবের কন্যার মৃত্যু হয়। তারপর এটাকে অপবিত্র ধরে নিয়ে বিল্ডিং কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে। সময়টা 1880 সাল। তৎকালীন যুগে 1.75 লক্ষ মানে 1.75 লক্ষ টাকা ব্যয় ভারতের বৃহত্তম ক্লক টাওয়ার তৈরি হয়েছিল। তৎকালীন নবাব নাসিমউদ্দিন হায়দার ইউনাইটেড প্রভিন্সের প্রথম রেসিডেন্স স্যার জর্জ কুপারকে খুশি করার জন্য কিন্তু
এই ক্লক টাওয়ার তৈরি করেছিলেন। এর ওপরে আমার ক্যামেরাতে কতটা আসবে আমি জানি না, আপনারা যখন আসবেন খেয়াল করবেন একটা পাখি আছে, আর সেই পাখি কিন্তু কোন দিক থেকে হাওয়া বয়ে যাচ্ছে তার ডিরেকশন ইন্ডিকেট করবে। এতক্ষণ আমরা যা দেখছিলাম তা কিন্তু আওয়াধি স্থাপত্য শৈলীতে তৈরি, কিন্তু এই ছোটা ইমামবাড়া মুঘল স্থাপত্যে তৈরি। এটি নবাব মুহাম্মদ আলী শাহের আমলে তৈরি। এখানে নবাব মুহাম্মদ আলী শাহ আর তার মায়ের সমাধি রয়েছে। এখানে অবশ্য একটা তাজমহলের রেপ্লিকাও আছে। হজরতগঞ্জের সমস্ত ঐতিহাসিক স্থান দেখে নিয়ে বেরিয়ে পড়লাম ব্রিটিশ আমলের আরেক ঐতিহাসিক নিদর্শন দেখতে। টোটোয় ভাড়া পড়েছিল আমাদের 80 টাকা। লখনৌ শহর ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এখানকার ফেমাস রেসিডেন্সিতে। রেসিডেন্সিতে ঢোকার জন্য টিকিটের মূল্য লাগে। যারা অনলাইন পেমেন্ট করবেন তাদের জন্য টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে মাথাপিছু। অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের কোনো টিকিট মূল্য লাগে না। আর যারা কাউন্টার টিকিট কাটবেন তাদের জন্য মূল্য হচ্ছে 25 টাকা করে। আর ফরেনারদের জন্য বা যারা এনআরআই হচ্ছেন তাদের জন্য টিকিট মূল্য হচ্ছে কিন্তু এখানে ঢোকার জন্য 500 টাকা করে জনপ্রতি। এটা কিন্তু আউদের নবাবের দরবারে যে ব্রিটিশ প্রতিনিধি থাকতেন তার আবাসস্থল হিসাবে ব্যবহার হতো। যদিও কিন্তু অনেকের মতে যে এই জায়গাটা কিন্তু নবাবদের এবং ব্রিটিশদের শিকারের সময় আবাসস্থল হিসাবে ব্যবহার হতো। হেনরি লরেন্স ছিলেন তৎকালীন ব্রিটিশ সেনাপতি, যার সময় সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কিন্তু এখানে প্রায় 2000 ব্রিটিশকে হত্যা করেছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রেসিডেন্সির ব্যাঙ্কোয়েট হলের মধ্যে, আর এইটা হচ্ছে ব্যাঙ্কোয়েট হলের স্পেস। দুদিকে আছে দুটো বারান্দা, যেই বারান্দার কাজ ছিল হচ্ছে গরমের সময় যাতে ভেতরের রুমগুলো ঠান্ডা থাকে তার ব্যবস্থা করা। তো দুদিকে দুটো বারান্দা আছে, 3 তলা বিল্ডিং ছিল। এখন যদিও ধ্বংসপ্রাপ্ত, এটাই হচ্ছে কিন্তু সব থেকে এক্সপেন্সিভ পার্ট ছিল। এখানকার আর্কিটেকচার কিন্তু দেখার মতো নাকি ছিল। রেসিডেন্সির দেওয়ালে আজও সিপাহী বিদ্রোহের নিদর্শন স্বরূপ গুলির দাগ দেখতে পাওয়া যায়। বাইরেটায় এতটা গরম, কিন্তু এই মোটা দেওয়াল আর চুনসুরকির কাজ, এই ভিতরটা কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা। খিলানের কাজ, পুরো কাজটা কিন্তু খিলানের। অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা, পুরো এসি মনে হচ্ছে। আমরা লখনৌতে মে মাসে গেছিলাম। গরমকালে এখানে প্রচণ্ড লু চলে, আর তাতেও ভ্রমণ পাগল বাঙালির আনাগোনা কোনো অংশেই কম নেই। ফাইনালি প্রথম দিনের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে নিয়ে চলে গেলাম আজকে লাঞ্চ করতে। লখনৌ মানে বিরিয়ানির শহর, আর সেই জন্য দস্তরখান বলে লখনৌয়ে একটা খুব ফেমাস রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছি দুপুরবেলা বিরিয়ানি খেতে। আর অর্পিতা আজকে শনিবার, ওরা আবার একটু ভেজ না হলে ঠিক ব্যাপারটা জমে না, তো ন্যাচারালি ও পনির আর তার সঙ্গে রুটি এটা অর্ডার করেছে। একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই লখনৌই বিরিয়ানি কিন্তু পরবর্তীকালে কলকাতার আলু বিরিয়ানিতে কনভার্টেড হয়েছিল। লখনৌয়ের শেষ নবাব ওয়াজেদ আলী খান যখন কলকাতায় চলে যান, তখন কিন্তু উনি কলকাতা বিরিয়ানির প্রচলন করেন। সেটা কিন্তু লখনৌ বিরিয়ানিরই ট্রান্সফরমেশন। এটা আমি আজকে নতুনভাবে জানতে পারলাম, আমি জানি না খুব কজন জানেন না জানেন। এটা ফটো গ্যালারিতে ওখানকার যিনি গাইড উনি আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছিলেন। যাই হোক, খাওয়া শুরু করি, সময় নষ্ট করে লাভ নেই, বিরিয়ানির গন্ধ মম করছে। বিরিয়ানির স্বাদ কিন্তু খুবই ভালো, চিকেনও খুব সফট ফুড। সমস্যা একটাই, সেটা হচ্ছে চিকেনের সাইজ কিন্তু খুব ছোট। ভারতের রুমালি রুটির প্রচলন কেন হয়েছিল জানেন? রুমালি রুটির প্রচলন হয়েছিল কিন্তু নবাবদের হাত মোছার রুমাল হিসাবে খাওয়ার পর ব্যবহারের জন্য। আর আজকে কিন্তু আমাদের খুব পছন্দের ডিশ হচ্ছে রুমালি রুটি। খাওয়ার পর আমরা কনফিউজ হয়ে গেছিলাম টোটোয় ফিরবো না মেট্রোয়। আলটিমেটলি মেট্রোয় ফেরাটাই
সঠিক বলে মনে হয়েছিল। দাস্তারখান থেকে খাওয়া দাওয়া করে কেডি সিং বাবু মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে 4 বাগ অবধি আমরা মেট্রো করে যাব। এবারে লখনৌ ভ্রমণের সময় কি কি প্রিকশন নেবেন সেটার সম্পর্কে বলি। প্রথমত টোটোর ভাড়া। টোটোর ভাড়া আপনারা প্রথমে লোকাল লোকেদের থেকে জেনে নেবেন, না হলে কিন্তু টোটোওয়ালারা ভাড়া আপনাদেরকে অনেকটাই বাড়িয়ে বলবে। দ্বিতীয়ত শাহি বাউলিতে আলাদা করে গাইডের জন্য টাকা চায়, তাই যখন বড়া ইমামবাড়া চত্বরে ঘুরবেন তখন গাইডের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলে নেবেন, যাতে সব জায়গাটাই সে ঘুরিয়ে দেয়। তৃতীয়ত হজরতগঞ্জের সমস্ত জায়গাগুলোই 500 মিটারের মধ্যে। শীতকালে গেলে সবটাই হেঁটে ঘোরা যায়, গরমকালে এলে টোটো ভাড়া প্রয়োজন হতে পারে। তবে টোটো ভাড়া করলে ছোট ইমামবাড়া ইনক্লুড করে নেবেন। টোটো 100 টাকা ভাড়া নেয়, খেয়াল রাখবেন যাতে সব কটা স্পটই ঘোরায়, না হলে কিন্তু কোনো না কোনো জায়গা এরা বাকি রেখে দেবে। 4 বাগ মেট্রো স্টেশন থেকে এখান থেকে মানে কেডি সিং বাবু মেট্রো স্টেশন থেকে 4 বাগ স্টেশন অবধি মেট্রোর টিকিট হচ্ছে 20 টাকা করে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে লখনৌয়ের বিখ্যাত চিকন কারি এবং কাবাবের গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।